গত ফেব্রুয়ারি মাসের কথা। আমি তখন আবুধাবির একটা বেশ হাই এন্ড বিজনেস লাউঞ্জে বসে আছি। ঠিক সেই সময় যখন অপারেশন এপিক ফিউরির প্রথম খবরগুলো সবেমাত্র ব্রেকিং নিউজ হিসেবে আসা শুরু করেছে। হ্যাঁ, ওই সময়টা তো পুরো মিডল ইস্টের জন্যই একটা বিশাল শকের ব্যাপার ছিল। একদম তাই। তো সেখানে আমার একজন টেক ইনভেস্টরের সাথে কথা হচ্ছিল। অবাক করার বিষয় কি জানেন, ঠিক 1 বছর আগেও এই মানুষটি সংযুক্ত আরব আমিরাতের ওই অমনি অ্যালাইনমেন্ট বা সবার সাথে নিরপেক্ষ থাকার কৌশলের সবচেয়ে বড় সাপোর্টার ছিলেন। আচ্ছা, মানে ওই ধারণাটা যে আমিরাত হলো এমন একটা নিরপেক্ষ জায়গা যেখানে আমেরিকা, চীন, এমনকি ইরানও শান্তিতে ব্যবসা করতে পারে। ঠিক ধরেছেন। সে সময় তিনি খুব কনফিডেন্টলি আমাকে বলতেন বিপুল সম্পদই নাকি তাদের সেরা প্রতিরক্ষা। তারা নাকি বিশ্বের কাছে এতটাই ইম্পর্ট্যান্ট যে কেউ তাদের উপর হামলা করার সাহসই পাবে না। কিন্তু ঠিক সেই মুহূর্তে লাউঞ্জের প্রতিটা ফোনে একসাথে সাইরেন বেজে ওঠে। বাপরে, মানে ইরান তাদের রিটালিয়েটরি বা প্রতিশোধমূলক হামলা শুরু করে দিয়েছে ততক্ষণে? বরং আমাদের চোখের সামনেই যেন উবে যায়। তবে আমার কাছে সবচেয়ে বিস্ময়কর ছিল ওই লাউঞ্জের মানুষদের রিয়াকশন। কোনো ভয় নেই, বরং সেই ইনভেস্টরের একটা অদ্ভুত ট্রান্সফরমেশন দেখলাম। কি রকম ট্রান্সফরমেশন? যে মানুষটা এতদিন আঞ্চলিক সংঘাত থেকে দূরে থাকার কথা বলতেন, তিনি তার ফোনে মরুভূমির একটা ফাঁড়ির কাছে বসারও ইসরায়েলি আয়রন বিম লেজার ব্যাটারির একটা ঝাপসা ফুটেজ দেখছিলেন। তার চোখে কোনো আতঙ্ক ছিল না, ছিল এক তীক্ষ্ণ শীতল চাউনি। ইসরায়েলি আর আমিরাতি অফিসারদের একসাথে কাজ করতে দেখে তিনি রীতিমতো ফেসফেস করে বলে ওঠেন, অবশেষে পুরনো নিয়ম শেষ, আমরা আর শুধু ব্যাংক নই, আমরা এখন ঢাল। ও আচ্ছা, এই যে রূপান্তরের কথা বললেন, এটা আসলে শুধু একজন মানুষের ব্যক্তিগত প্রতিক্রিয়া ছিল না, এটা ছিল পুরো রাষ্ট্রের একটা সাইকোলজিক্যাল শিফট। ওই লাউঞ্জেই তো মনে আরেকটা ঘটনা ঘটেছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ, পাশের টেবিল থেকে কেউ একজন বলছিল যে রিয়াদ সৌদি আরব চাচ্ছে কূটনৈতিকভাবে উত্তেজনা কমাতে। আর এইটা শোনার পর ওই ইনভেস্টরের চেহারা মুহূর্তের মধ্যে বদলে যায়। রীতিমতো চরম অবজ্ঞার একটা লুক চলে আসে তার মুখে। কারণ তারা তখন আর আপোস করার মুডে ছিল না। একদম। তিনি বেশ কর্কশ কণ্ঠে বলে ওঠেন, সৌদিরা শুধু তাদের ট্যুরিস্ট প্রজেক্ট বাঁচানোর জন্য করুণা ভিক্ষা করছে। তারা যদি পরবর্তী কাতার হতে চায় তো হোক, আমরা তাদের ছাড়াই এগিয়ে যাচ্ছি। দশকের পর দশক ধরে চলা উপসাগরীয় দেশগুলোর যে একটা ভ্রাতৃত্বপূর্ণ জিসিসি জোট ছিল, সেখান থেকে বের হয়ে এসে এই আগ্রাসী লোন স্টেট বা একাকী রাষ্ট্রের নীতি, এটা আমাকে রীতিমতো হতবাক করে দিয়েছিল। আর আজকের এই আলোচনার মূল ফোকাসটাও কিন্তু এখানেই। আমরা বিভিন্ন ডিফেন্স অ্যানালাইসিস, মার্কেট রিপোর্ট আর জিওপলিটিক্যাল পেপারগুলো ঘেঁটে দেখার চেষ্টা করছি যে 2026 সালের এই সংঘাত আমিরাতের কাছে কেবল একটা ক্রাইসিস ছিল না, এটা ছিল পুরনো মধ্যপ্রাচ্যকে গুড়িয়ে দিয়ে সম্পূর্ণ নতুন কিছু গড়ার একটা সুযোগ। ঠিক। তো শুরুতেই ওই ওমনি অ্যালাইনমেন্টের মোহটা নিয়ে কথা বলা যাক। আবুধাবির নেতৃত্ব তো আসলেই বিশ্বাস করত যে বিশাল সম্পদের মাধ্যমে তারা একটা গ্লোবাল ডিফেন্স মেকানিজম তৈরি করতে পারবে। মানে তারা ভেবেছিল মার্কিন অস্ত্র ব্যবসায়ী, চীনা টেলিকম জায়ান্ট, ইসরায়েলি স্টার্টআপ আর ইরানি ব্যবসায়ী সবাইকে যদি নিজেদের দেশে ইনভেস্ট করানো যায়, তাহলে কেউ হামলা করবে না। কারণ হামলা করা মানে তো নিজেদেরই বিনিয়োগ ধ্বংস করা। হ্যাঁ, তারা আক্ষরিক অর্থেই গ্লোবাল ক্যাপিটালিজমকে একটা ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেমে পরিণত করতে চেয়েছিল। কিন্তু এই লজিকটা আমার কাছে সবসময় খুব অদ্ভুত লাগত। ধরুন, একটা হাই স্পিড পুলিশ চেজ চলছে, চারদিকে গোলাগুলি, চরম অবস্থা। আর এর মাঝখানে রাস্তার সবচেয়ে ব্যস্ত মোড়ে একজন লোক এক সুটকেস টাকা হাতে দাঁড়িয়ে আছে। আর সে ভাবছে গাড়িগুলো তার অর্থনীতির অবদানের কথা ভেবে খুব ভদ্রভাবে তাকে পাশ কাটিয়ে চলে যাবে। এটা তো কোনো লজিক হতে পারে না। আপনার এই পুলিশ চেজের উপমাটা একদম পারফেক্ট। রাষ্ট্রগুলো তো শুধু এক্সপোর্ট ইম্পোর্ট আর প্রফিট মার্জিন দেখে যুদ্ধের সিদ্ধান্ত নেয় না। এই পলিসির ব্যর্থতার সবচেয়ে বড় প্রমাণ হল মন্ত্রী ফাইসালের ঘটনাটা। তিনি একজন উচ্চপদস্থ আমিরাতি কর্মকর্তা, যার ওই ইতিহাদ টাওয়ার্সের সুন্দর অফিসটার কথা সোর্সগুলোতে বারবার এসেছে। হ্যাঁ, বছরের পর বছর ধরে তার অফিসটা ছিল ওই নিরপেক্ষ কৌশলের একটা শোকেস। তেহরানে যাওয়া আমিরাতি ট্রেড ডেলিগেশনের একটা বাঁধানো ছবি ঠিক পাশেই রাখা ছিল মার্কিন সেন্টকম জেনারেলের দেওয়া স্মারক কয়েন। কিন্তু অপারেশন এপিক ফিউরির প্রথম রাতে তিনি কোথায় ছিলেন জানেন?
হ্যাঁ, সেই ভূগর্ভস্থ বাংকারে, আবুধাবির গভীরে। একদম হিমশীতল একটা ইমার্জেন্সি বাংকার, চারদিকে মনিটরের নীল আলো। তিনি লাইভ স্যাটেলাইট ফিডে দেখছেন তাদের বহু বিলিয়ন ডলারের বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে খুব কাছেই বিস্ফোরণ ঘটছে। বাপরে, বারাকা প্ল্যান্টে যদি মিসাইল আঘাত হানত, সামান্য একটু তেজস্ক্রিয়তা ছড়ালে পুরো উপদ্বীপ তো হাজার বছরের জন্য বসবাসের অযোগ্য হয়ে যেত। আর ঠিক ওই বাংকারেই তার মোহভঙ্গটা হয়। তার সামনের টেবিলে তেহরানের সাথে যোগাযোগের একটা ডেডিকেটেড লাল টেলিফোন রাখা ছিল, যে কোনো বিপদে কথা বলার গ্যারেন্টি। কিন্তু ফোনটা একটানা বেজে যাচ্ছিল, ওপাশ থেকে কোনো উত্তর আসেনি। বিলিয়ন ডলারের বাণিজ্যের কোনো দাম সেখানে ছিল না, ছিল কেবল এক ভয়ঙ্কর নীরবতা। কিন্তু একটা ব্যাপার হচ্ছে, তারা তো আর একদিনে এই অবস্থায় এসে পৌঁছায়নি। 2011 সালের আগের কথা ভাবলে ইউএই তো মূলত রাজনীতি থেকে দূরে থেকে শুধু ব্যবসা নিয়ে ব্যস্ত থাকত। ওই যে দুবাই মডেল, তাহলে হঠাৎ করে তারা এত সব দ্বন্দ্বে জড়ালো কিভাবে? এর পেছনে মূল টার্নিং পয়েন্ট ছিল 2011-এর আরব বসন্ত। ওই গণ অভ্যুত্থানগুলো এই রাজতন্ত্রগুলোর অস্তিত্বের জন্য বিশাল হুমকি হয়ে দাঁড়ায়, বিশেষ করে পলিটিক্যাল ইসলামের উত্থান। আর সেই সাথে সিরিয়া, লিবিয়া, ইয়েমেনে ক্ষমতার যে বিশাল একটা শূন্যতা তৈরি হলো। ঠিক তাই। আর ইরান খুব দ্রুত সেই শূন্যস্থান পূরণ করে তাদের প্রক্সি নেটওয়ার্ক দিয়ে উপসাগরীয় উপদ্বীপকে প্রায় ঘিরে ফেলে। তখন ইউএই বুঝতে পারে যে শুধু ব্যাংক হয়ে বসে থাকলে চলবে না। তখন তারা নিজেদের লিটল স্পার্টা হিসেবে গড়ে তোলে, ইয়েমেন বা লিবিয়ায় সেনা পাঠায়। কিন্তু এই লিটল স্পার্টা হওয়ার তো একটা পরিষ্কার লিমিটেশন আছে। মানে আমিরাতের নিজস্ব নাগরিক কত? বড়জোর 10 লাখ বা 1 মিলিয়ন। এত অল্প জনসংখ্যা নিয়ে বছরের পর বছর অন্য দেশে যুদ্ধ করা তো অসম্ভব। এই সীমাবদ্ধতা থেকেই কি তারা 2020 সালের আব্রাহাম অ্যাকর্ডস বা আব্রাহাম চুক্তির দিকে গেল? হ্যাঁ, পয়েন্টটা একদম ঠিক ধরেছেন। সাধারণ চোখে মনে হতে পারে আব্রাহাম অ্যাকর্ডস বুঝি একটা শান্তি চুক্তি বা কালচারাল পিস ট্রিটি ছিল, কিন্তু আমাদের সোর্সগুলো বলছে অন্য কথা। এটা ছিল অত্যন্ত হিসেবি একটা কৌশল। মানে আমিরাতের বিপুল টাকার সাথে ইসরায়েলের অত্যাধুনিক প্রযুক্তি আর ইন্টেলিজেন্স জুড়ে দেওয়া। আর আসল উদ্দেশ্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের স্থায়ী সুরক্ষাদাতা হিসেবে লক করে ফেলা। তারা ভেবেছিল ইসরায়েলের সাথে যুক্ত হলে তারা অটোম্যাটিকলি মার্কিন প্রতিরক্ষামূলক ছাতার নিচে চলে আসবে। এখানেই আমার একটা বড় খটকা লাগে। মানে ইউএই কিভাবে হিসাব মেলালো যে তারা নিজেদের প্রধান শত্রু অর্থাৎ ইরানের একেবারে নাকের ডগায় ইসরায়েলি ইন্টেলিজেন্স আর মার্কিন প্রতিরক্ষা বসাবে, আর ইরান শুধু চুপচাপ বসে সেটা দেখবে? আর এটাই ছিল তাদের সবচেয়ে বড় ভুল। তারা ইরানের স্ট্র্যাটেজিক মাইন্ডসেটটা বুঝতেই পারেনি। ইরানের চোখে পারস্য উপসাগর হল তাদের একটা ডিফেন্সিভ মোয়াট বা প্রতিরক্ষামূলক পরীক্ষা। সেখানে ইসরায়েলকে আমন্ত্রণ জানানোটা ইরানের কাছে কোনো ডিপ্লোম্যাটিক মুভ ছিল না, এটা ছিল সরাসরি যুদ্ধ ঘোষণার শামিল। মানে তারা এটাকে নিরপেক্ষতা হিসেবে দেখেনি, বরং সরাসরি বিশ্বাসঘাতকতা ভেবেছিল। একদম। আর তার ফলটাই ছিল অপারেশন এপিক ফিউরি। 2026 সালের হামলার স্ট্যাটিস্টিক্সগুলো একটু ভাবুন। আমিরাতকে ওই কয়েকদিনে 537টি ব্যালিস্টিক মিসাইল এবং 2256টি ড্রোন ফেস করতে হয়েছিল। সিরিয়াসলি, এত বিপুল সংখ্যক আক্রমণ তো আর হুট করে রাগের মাথায় করা যায় না। ইউএই এর একজন স্পেশালিস্ট আনোয়ার গার্গাশের বিশ্লেষণ দেখছিলাম। তিনি বলছেন 537টি মিসাইল ফায়ার করার জন্য বছরের পর বছর ধরে কংক্রিটের লঞ্চ প্যাড বানাতে হয়, লজিস্টিক্স রেডি করতে হয়। তার মানে এতদিন ধরে ইউএই যে নিরপেক্ষতার গল্পে মেতেছিল, ইরান সেটাকে স্রেফ হামলার প্রস্তুতি নেওয়ার সময় হিসেবে ব্যবহার করেছে। হ্যাঁ, আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হল ইরানের টার্গেট সিলেকশন। তারা কিন্তু শুধু মিলিটারি বেসগুলোতে হামলা করেনি, তারা সরাসরি আমিরাতের ইকোনমিক ইঞ্জিনগুলোতে আঘাত করেছে। দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এডিএনওসি বা অ্যাডনকের এনার্জি হাব। আর সবচেয়ে মারাত্মক যেটা, AWS বা অ্যামাজন ওয়েব সার্ভিসেসের ডেটা সেন্টারে হামলা। এটাকে তো কর্পোরেট গুপ্তহত্যা বা কর্পোরেট অ্যাসাসিনেশন বলাই যায়। মানে ধরুন একটা AWS ডেটা সেন্টারের পার্কিং লটে যদি ক্রুজ মিসাইল পড়ে, তবে গ্লোবাল শিপিং কোম্পানিগুলো সাথে সাথে তাদের অ্যালগোরিদম চেঞ্জ করে ফেলবে। ঠিক, তারা ইউএইর বন্দরগুলোকে আনসেফ জোন হিসেবে মার্ক করে দেবে। হ্যাঁ, আর লয়েডস অফ লন্ডনের মতো প্রতিষ্ঠানগুলো মেরিটাইম ইন্স্যুরেন্সের রেট এতটাই বাড়িয়ে দেবে যে ওখানে কোনো জাহাজ পাঠানোই আর আর্থিকভাবে পসিবল হবে না।
1 ইঞ্চি মাটি দখল না করেও শুধু ডেটা আর লজিস্টিক্স থামিয়ে দিয়ে পুরো একটা অর্থনীতিকে অকেজো করে দেওয়া যায়। আর এই অস্তিত্ব রক্ষার গাণিতিক অঙ্কটাই ইউএইকে খাদের কিনারে ঠেলে দিয়েছিল। পন্দর আর ডেটা ফ্লো বাঁচানোটা তখন তাদের কাছে জীবন মরণের প্রশ্ন। তাই তারা বাধ্য হয়ে পুরনো আরব রক্ষণশীলতা ছুঁড়ে ফেলে ইসরায়েলি সামরিক জোটের দিকে পুরোপুরি ঝুঁকে পড়ে। তারা খুব দ্রুত আয়রন বিম লেজার সিস্টেম ডিপ্লয় করে, কারণ খরচের হিসাবটা দেখুন, একটা মার্কিন প্যাট্রিয়ট মিসাইলের দাম প্রায় $4 মিলিয়ন। আর একটা সাধারণ ইরানি ড্রোনের দাম মাত্র $20,000। আপনি $4 মিলিয়ন দিয়ে $20,000 ড্রোন মারলে তো কয়েক সপ্তাহের মধ্যেই দেশ দেউলিয়া হয়ে যাবে। অন্যদিকে ইসরায়েলি আয়রন বিমের প্রতি শট ফায়ার করার খরচ মাত্র $2। এটা লজিস্টিক্যালি পুরো গেমটা বদলে দেয়। কিন্তু এর ভেতরে যে একটা সাইকোলজিক্যাল ক্ল্যাশ ছিল, সেটাও কিন্তু মারাত্মক। ওই যে আলয়নের উপকণ্ঠে একটা অন্ধকার মরুভূমির মাঝখানে ছোট্ট একটা কমান্ড ট্রেলারের বর্ণনা আছে সোর্সগুলোতে। হ্যাঁ, ভেতরের পরিবেশটা একদম অন্যরকম। ভেতরে এসির শব্দ আর আমিরাতি রাডার অপারেটর ক্যাপ্টেন রশিদ এবং আইডিএফ সার্জেন্ট আরি পাশাপাশি বসে একই কনসোল শেয়ার করছেন। স্ক্রিনে হিব্রু ভাষায় ইনস্ট্রাকশন জ্বলজ্বল করছে, বাইরে আয়রন বিম চার্জ হওয়ার তীক্ষ্ণ শব্দ। চিন্তা করুন, প্রজন্মের পর প্রজন্ম ধরে শেখা আরব কন্ডিশনিং আর বর্তমানের অস্তিত্ব রক্ষার ফাইট, এই দুটোর মধ্যে কি ভয়ঙ্কর একটা কনফ্লিক্ট। একদিকে ইসরায়েলি টেকনোলজি তাদের পরিবার আর বিদ্যুৎ কেন্দ্র বাঁচাচ্ছে বলে একটা স্বস্তি, হ্যাঁ, অন্যদিকে একটা গভীর বিশ্বাসঘাতকতার ফিলিংস, কিন্তু শেষ পর্যন্ত বাঁচার তাগিদটাই সব আদর্শকে হারিয়ে দেয়। আর এই ট্রেলারের ভেতরের নতুন সামরিক বাস্তবতাই বাইরের পুরনো জিসিসি জোটকে চিরতরে ভেঙে দেয়। কারণ উপসাগরীয় প্রতিবেশীরা এই সংকটে আলাদা আলাদা রাস্তা বেছে নিয়েছিল। সৌদি আরব যখন হামলা দেখল, তারা তাদের ভিশন 2030 আর নিয়ম শহরের মতো মেগা প্রজেক্টগুলো বাঁচাতে তড়িঘড়ি করে ইরানের সাথে আপোষ করার পথে হাঁটে। আর অন্যদিকে ইউএই আর সৌদি আরবের মধ্যে মার্কিন প্যাট্রিয়ট ব্যাটারিগুলো পাওয়ার জন্য রীতিমতো নিলামযুদ্ধ শুরু হয়ে যায়। মানে ব্যাপারটা এমন যে একটা বিল্ডিংয়ে আগুন লেগেছে আর বহুদিনের দুজন পার্টনার আগুন নেভানোর বদলে একটা মাত্র ফায়ার এক্সটিংগুইশার নিয়ে নিজেদের মধ্যে কাড়াকাড়ি করছে। একদম পারফেক্ট উদাহরণ। আর এই একাকিত্ব থেকেই 1 মে 2026 তারিখে ইউএই ওপেক থেকে বেরিয়ে আসার মতো একটা অভাবনীয় সিদ্ধান্ত নেয়। কারণ তারা জানত হরমুজ প্রণালীতে তেলের ট্যাঙ্কার আটকে গেলে তাদের তেল সম্পদ মূল্যহীন হয়ে পড়বে। তাদের দরকার ছিল ইনস্ট্যান্ট লিকুইড ক্যাপিটাল বা তরল পুঁজি। আর এই প্রস্থানটা শুধু তেলের বাজার থেকে ছিল না, এটা ছিল একটা ডিজিটাল প্রস্থানও। দুবাইয়ের ওই হাই সিকিউরিটি ডেটা সেন্টারের সিনারিওটা ভাবুন। হ্যাঁ, যেখানে সিনিয়র স্ট্র্যাটেজিস্ট মরিয়াম দাঁড়িয়ে আছেন, চারদিকে নীল এলইডি আলো। তার একটা ক্লিকেই জিসিসির কাস্টমস আর ইকোনমিক প্রোটোকল থেকে ইউএইর কানেকশনগুলো কেটে দেওয়া হচ্ছে। সেখানে কোনো সেলিব্রেশন ছিল না, ছিল এক ভারী শ্বাসরুদ্ধকর অনুভূতি। তারা ওই সিলিকন ডিক্লারেশনের মাধ্যমে ফাইবার অপটিক আর সেমিকন্ডাক্টরের রুট তৈরি করে, যেটাকে আমরা বলতে পারি একটা জিওগ্রাফিক হ্যাকিং। মানে তারা হরমুজ প্রণালীর সামুদ্রিক দুর্বলতা এড়াতে সৌদি আরব আর জর্ডানের ভেতর দিয়ে ইসরায়েলের হাইফা বন্দর পর্যন্ত একটা হাই স্পিড রেল আর ফাইবার অপটিক্যাল করিডোর তৈরি করে ফেলল। হ্যাঁ, অর্থাৎ নিজেদের ভূখণ্ডের এক কণাও না সরিয়ে তারা নিজেদের অর্থনীতিকে সম্পূর্ণ অন্য একটা ভূগোলে ট্রান্সফার করে নিল। ঠিক, যেখানে তাদের শত্রুদের মিসাইল সহজে পৌঁছাতে পারবে না। এই পুরো ঘটনাপ্রবাহ আসলে একটা নির্মম সত্যকেই প্রমাণ করে। মধ্যপ্রাচ্যকে ম্যানেজ করার যুগটা চিরতরে শেষ। টিকে থাকার একমাত্র উপায় হিসেবে ইউএই নিজেদের ঐতিহ্যবাহী আরব ভ্রাতৃত্বের শিকড় কেটে দিয়ে সিলিকন আর ইস্পাতের এক নিশ্ছিদ্র দুর্গে পরিণত হয়েছে। সিলিকন, ডেটা ফ্লো আর ডাইরেক্টেড এনার্জি লেজারের মাধ্যমে একটা রাষ্ট্র যে তার নিজস্ব প্রাকৃতিক ভৌগোলিক সীমাবদ্ধতাকে একদম বাতিল করে দিতে পারে, এটা তারই এক বিশাল দৃষ্টান্ত। এটা আমাদের এমন এক ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে যেখানে পুরনো মানচিত্র বা বর্ডারের কোনো তোয়াক্কা থাকবে না, বরং কর্পোরেট সাবমারিন ফোর্ট্রেস বা কর্পোরেট সার্বভৌম দুর্গগুলোই ঠিক করে দেবে বৈশ্বিক ক্ষমতার প্রবাহ আসলে কোন দিকে যাবে।